মৌলভীবাজারের রাজনগরে জানেন তো একটা বিশাল দিঘি আছে। এত বড় যে লোকে ভালোবেসে বা হয়তো সম্ভ্রম থেকেও সাগর দিঘি বলে ডাকে। সাগর দিঘি। কিন্তু এর নামডাক শুধু বিশালতার জন্য না, এর সাথে জড়িয়ে আছে খুব গভীর একটা করুণ লোককথা, কমলা রানীর গল্প। ঠিক তাই। এ দিঘিটা আসলে শুধু একটা জলাশয় না, এটা কি বলে একটা কিংবদন্তির ধারক, আমাদের সংস্কৃতির একটা প্রতিচ্ছবিও বটে। আমাদের কাছে যে সূত্রগুলো আছে, বিশেষ করে এই কমলা রানীর পবিত্র দিঘি ও কিংবদন্তি নিয়ে যে আলোচনা, সেটা আমাদের এই গভীরে যেতে একটু সাহায্য করবে। আজকের এই আলোচনায় আমাদের উদ্দেশ্যও সেটাই, এই দিঘির পেছনের কিংবদন্তিটাকে একটু খুঁটিয়ে দেখা, এর সাথে যে স্থানীয় বিশ্বাসগুলো জড়িয়ে আছে আর হয়তো কিছু ঐতিহাসিক সংযোগ, সেগুলো বোঝা। হ্যাঁ, লোককথা আর বাস্তবতার সুতোগুলোকে আলাদা করার চেষ্টা করা আর কি। আবার এটাও দেখা যে তারা কিভাবে মিলেমিশে আছে। ঠিক। আর শুধু গল্প তো নয়, দিঘিটার যে বাস্তব অস্তিত্ব, সেটাও তো বেশ গুরুত্বপূর্ণ। প্রায় 12 একর, 12 বিঘা, 12 পোয়া, 12 ছটাক, এই মাপটা অবশ্য লোকমুখে চলে আসছে। হ্যাঁ, বিশালতার একটা ইঙ্গিত তো বটেই। আর এর পাশেই দেখুন, হজরত শাহ কুতুবুদ্দিন হ নামে পরিচিত একজন পীরের মাজার আর মসজিদও আছে। এটা এর ঐতিহাসিক আর সাংস্কৃতিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তাহলে আর দেরি কেন? চলুন সময়ের পর্দাটা একটু সরিয়ে আমরা কমলা রানীর সেই জগতে, সেই গল্পে ঢুকে পড়ি, যেখানে লোককথা, বিশ্বাস, ইতিহাস সব যেন একসাথে মিলে গেছে। আচ্ছা, গল্পটা শুরু হচ্ছে প্রাচীনকালের রাজনগরকে দিয়ে। হ্যাঁ। সুবিধনারায়ণ নামে একজন রাজা ছিলেন সেখানে। শোনা যায় তিনি নাকি খুব প্রজাদরদী ছিলেন, প্রজাহিতৈষী আর কি। তার স্ত্রী ছিলেন রানী কমলা। এই প্রজাহিতৈষী ব্যাপারটা মনে রাখা দরকার, তাই না? কারণ গল্পের পরের অংশের জন্য এটা জরুরি। ঠিক। তো রাজা একদিন দেখলেন তার রাজ্যের মানুষজন জলের অভাবে খুব কষ্ট পাচ্ছে। চারদিকে শুধু পানির জন্য একটা হাহাকার চলছে। বিরাট ব্যাপার, জনকল্যাণে একটা বড় পদক্ষেপ। শাসকের মূল দায়িত্বও তো এটাই, প্রজাদের মৌলিক চাহিদাগুলো দেখা। কিন্তু এখানেই গল্পটা একটা অন্যরকম মোড় নিল, তাই না? হ্যাঁ, ঠিক এখানটাতেই। বিরাট দিঘি খোঁড়া তো শেষ হলো, কিন্তু অবাক করা ব্যাপার, এক ফোঁটা জলও উঠছে না। বলেন কি? চারপাশের মাটি একেবারে শুকনো খটখটে। শ্রমিকরা কত চেষ্টা করলো, কত রকম পদ্ধতি, কিন্তু কিছুতেই কিছু হয় না। ও, রাজা তো নিশ্চয়ই খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন। এত বড় একটা কাজ, এত পরিশ্রম, সব বৃথা যাবে? স্বাভাবিক। আর যখন সাধারণ চেষ্টায় কাজ হয় না, তখনই তো মানুষ একটু অলৌকিক কিছুর দিকে তাকায়, তাই না? লোকবিশ্বাসে দৈব সমাধানের খোঁজ শুরু হয়। ঠিক। কিংবদন্তি বা লোককথার জন্ম তো এভাবেই হয়, বাস্তব সমস্যা আর মানুষের কল্পনা। একদম। এখানেও তাই হলো। এক গভীর রাতে রাজা সুবিদ নারায়ণ একটা স্বপ্ন দেখলেন। স্বপ্ন? কি স্বপ্ন? স্বপ্নে একজন দেবী, কেউ কেউ বলেন স্বয়ং রানী কমলা বা অন্য কোনো ঐশ্বরিক শক্তি, তিনি রাজাকে দেখা দিলেন আর বললেন এই দিঘিতে জল আসবে, তবে একটাই শর্তে। শর্ত? কি সেই শর্ত? শর্ত হল স্বয়ং রানী কমলাকে দিঘির ঠিক মাঝখানে নেমে পুজো দিতে হবে, তাহলেই জল উঠবে। এই স্বপ্নাদেশটা খুব ইন্টারেস্টিং। খেয়াল করার মতো বিষয় হল, সমষ্টির ভালোর জন্য জলের মতো একটা জরুরি জিনিসের জন্য একজন নারীকে, এবং তিনি আবার রানী, সর্বোচ্চ স্থানের নারী, তাকেই কেন্দ্রে আনা হচ্ছে। আর তাকে একটা বিশেষ ধর্মীয় বা আধ্যাত্মিক কাজ করতে বলা হচ্ছে। ঠিক। তো সেই নির্ধারিত দিন এলো, রাজ্যের সবাই এসে জড়ো হয়েছে দিঘির পাড়ে। রানী কমলা প্রজাদের দুঃখ দূর করবেন বলে সব দ্বিধা ঝেড়ে ফেলে এগিয়ে গেলেন দিঘির শুকনো বুকের দিকে। চারদিকে নিশ্চয়ই তখন টান টান উত্তেজনা। অবশ্যই। রানী ঠিক মাঝখানে পৌঁছে পুজোয় বসলেন। একদিকে আশা রানীর পুজোয় যদি জল ওঠে, অন্যদিকে ভয়, এই অদ্ভুত শর্তের শেষটা কি হবে কে জানে। আর যেই না রানী পুজো শুরু করলেন, অমনি সে আশ্চর্য ঘটনা। চারপাশের শুকনো মাটি ভেদ করে ঝর্ণার মতো জল উঠতে শুরু করল। সত্যি? হ্যাঁ, প্রবল বেগে হু হু করে জল এসে দিঘি ভরিয়ে দিতে লাগল। প্রজাদের মধ্যে তখন সে কি আনন্দ! কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ থাকল না।